বাংলাদেশের যে আমাদের সংসদের নারী প্রতিনিধি 50টা আসন রয়েছে এবং সেটি আমাদের যে 73 সাল থেকেই এটি শুরু হয়েছিল। আমরা জানি যে 73 সালে মাত্র 15 জন নারী প্রতিনিধিত্ব করেছিল সংরক্ষিত আসনে। পরবর্তীতে এটি 30 জন উন্নীত করা হয়েছিল এরশাদের সময় 80 দশকের শুরুর দিকে, এবং পরবর্তীতে 45, বর্তমানে 50 জন নারী সংসদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছে। কিন্তু সেটি হচ্ছে যে সংরক্ষিত নারী আসন, সরাসরি নির্বাচনের মধ্যে নয়। নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীদের কণ্ঠস্বরকে মানে স্টাবল করবার জন্যই কিন্তু এই যেটি পদ্ধতি বা এটি সংবিধানে আমাদের একটি বিধান রাখা হয়েছে। কিন্তু বহুদিন হলো বা বাংলাদেশের প্রায় শুরু থেকেই নারীরা সংসদে আছে, কিন্তু এই প্রশ্নটি আছে যে নারীরা কতটা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ক্ষমতায়িত হয়েছে। আমরা শুনেছি যে এই সংশোধিত নারী আসন, সংরক্ষিত নারী আসনের যারা যান তাদের নিয়ে নানাভাবে এক ধরনের মূল্যায়ন করা হয়েছে, কখনো কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। 80 দশকে মনে আছে আমার যে এরশাদের সময় একটি পত্রিকায়, জনপ্রিয় পত্রিকায় অলংকার হিসেবে তাদের এটা একটা প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল। সেখান থেকে নারীদের সংসদের অলংকার বলা হয়। এই প্রশ্ন নিয়ে আপনাকে শুরু করতে চাই যে আসলে এই যে অলংকার বলা হয় বা নারীদের প্রকৃত ক্ষমতায়িত কতটা হচ্ছে সংসদে, এটি নিয়ে যে বিতর্ক আছে, আপনি একজন নারী হিসেবে এবং আপনি একজন আইনজীবী, আপনি রাজনীতি করেন, সচেতন একজন রাজনৈতিক নেত্রী, আপনি কিভাবে দেখেন এই বিতর্কটিকে? ধন্যবাদ আশরাফুল আলম খান ভাই, আজম খান ভাই। আমি আমাদের যারা দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সত্যি কথা বলতে আসলে রাজনীতি সচেতন কখনোই ছিলাম না, কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ এবং রাজনীতি সম্পর্কে সচেতন হতে এবং নিজের নাগরিক দায়িত্ব বুঝে নিতে বাধ্য করেছে। এবং বাংলাদেশে এখন আমি একজন রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষ ছাড়াও প্রত্যেকটা সাধারণ মানুষ, সে যেই শ্রেণী পেশারই হোক না কেন, সবাই রাজনীতি সচেতন। মজার ব্যাপার হচ্ছে, ধরেন আমার যে হেল্পিং হ্যান্ড যে আপা আছেন, উনি সন্ধ্যার সময় বাসায় আসেন। আমরা যেহেতু সারাদিন কাজে ব্যস্ত থাকি, উনি সন্ধ্যার সময় বাসায় আসেন। উনি এসে আমাকে বলে, তুমি কি করো মোবাইলে? তুমি জানো আজকে ঝড়ে কতজন মারা গিয়েছে? তুমি জানো অমুক জায়গায় কতজন খুন হয়েছে? তুমি জানো এটা হয়েছে? আমি অবাক হই যে তোমার তো মোবাইল নাই, তুমি কি করে জানো? বলে আমি ওইখানে যাই ওখানে যাই, আমি সব জায়গায় ওরা খবর ছাড়ে, আমি দেখি। তার মানে কি, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ভালো মন্দ সম্পর্কে একেবারে সবাই সচেতন। এখন রাজনীতিতে নারী প্রসঙ্গে ছিলেন, শব্দটা খুব একটা ভুল বলেছেন কিনা আমি জানি না। মানুষের মননে যে শব্দটা আছে যে সংরক্ষিত আসনে যে নারীদের পাঠানো হয়, ওটা তো আসলে নারী ক্ষমতায়নের নামে অ্যাকচুয়ালি সংসদে একরকম অলংকারায়ন করা হয়, অর্নামেন্টাল একটা পোস্ট। হ্যাঁ, দুঃখজনক হলেও আমি এই বক্তব্যের সাথে বেশ কিছুটা একমত। আপনি দেখেন 300টা নির্বাচিত আসনের মধ্যে মাত্র 7 জন সংসদ সদস্য আছেন যারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, এবং এদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড, কারো বাবা বা কারো হাজবেন্ড, তারা তাদের ফ্যামিলি লিগাসিকে কন্টিনিউ করে তারা ওই সংরক্ষিত আসন, ওই নির্বাচিত আসনে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করছেন। তাহলে দেখা গেল যে সামাজিক যে বাস্তবতা, যে রেস্ট্রিকটিভ যে সোশ্যাল স্ট্রাকচার, যে নর্মস, দ্যাট নেভার অ্যালাউজ আস টু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট পিপল ইন ম্যাস অর অ্যারাউন্ড দ্য সোসাইটি, যারা আমাদেরকে তাদের নিজেদের প্রতিনিধি হিসেবে ভাবে। আমি তো ভাবি যে যে রাজনৈতিক সচেতন একটি ব্যক্তি, উনি যেই শ্রেণী পেশারই হোক বা তার রাজনৈতিক পারিবারিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও উনাকে জনগণের এই সুযোগটা দেয়া উচিত। কিন্তু আমরা ওই মনস্তত্ত্ব থেকে বেরই হয়ে আসতে পারিনি যে আরে ও তো মেয়ে মানুষ। এইটা যতক্ষণ না পর্যন্ত নারীকে একজন মানুষ হিসেবে সম্মান দেয়া না শিখবে এই সমাজ, ততক্ষণ পর্যন্ত আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যতই সুযোগ দিই না কেন, নারী কখনো সেই সম্মানের কাতারে, সমকাতারে উঠে আসতে পারবে না। আপনি আমাকে 50 না 100 না 150, 300 এগেইনস্টে 150 নারী আসনও যদি দিয়ে দেন, কিন্তু সেই সম্মানটাই দিলেন না, তাহলে তো হলো না। না, এখন
এই কারণেই আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যখন ঐক্যমত্য কমিশনে বসা হয়েছিল তখন যে প্রস্তাবনাটা করা হয়েছিল সেটা হচ্ছে 100 আসনে, মিনিমাম 100 আসনে নারীর সরাসরি নির্বাচনে অংশগ্রহণ। হ্যাঁ, আমরা সংরক্ষিত আসনই চেয়েছিলাম 100 আসন, কারণ যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের মধ্যে নারীরাও আছেন, তাদের মধ্যে বিশেষ নৃগোষ্ঠীরাও আছেন, তাদের মধ্যে যারা শারীরিক প্রতিবন্ধী কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী না তারাও আছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য নিজেকে যথেষ্ট নেতৃত্বের গুণাবলী আছে এবং মানুষের জন্য মানবিক গুণাবলী আছে, তাদেরকেও সেই সুযোগটা দেওয়া উচিত। এই কারণেই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য, তাদের লোকাল রিপ্রেজেন্টেশনের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। কিন্তু আমরা কি সেটা পারছি? আমরা সেটা পারিনি। ঐক্যমত্য কমিশনে আমাদের যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা আমাদেরই ভাইরা ওখানে নাকচ করে দেয়। তারপরে যে প্রস্তাবনাটা ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দল মিনিমাম 15% রিপ্রেজেন্টেশন এনশিওর করবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যে সেখানে 15% নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু আদতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আবারও সেই নীতি নির্ধারক ভাইরা, রাজনীতিবিদরা আমাদের সেই সুযোগ, সেই সম্ভাবনাকে সংকুচিত করে দিল। সেটা নেমে আসলো 5%-এ। মজার ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে আমরা দেখলাম সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 1400 ফর্ম বিক্রি করেছে, কিন্তু নির্বাচনের সময় তারা 10 জনের অতিরিক্ত নারীকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারলো না। আবার 33টা রাজনৈতিক দল তারা কোনো নারীকেই নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণাই করেনি। এই যে একটা দুঃখজনক পরিস্থিতি, আপনি দেখেন এতগুলো কথা কেন বললাম, এবং এই একই কথা অনেক জায়গায় বলেছে আসলে। মানুষ শুনতে হয়তো বিরক্তই বোধ করে। মূল কারণটা বলি এতগুলো কথা বলার। সামাজিক বাস্তবতায় একজন নারীর যে পেশা বা পেশাগত যে মূল্যায়ন, সেইখানে একজন পুরুষের তুলনায় তার আয় রোজগার অনেক কম, এবং অনেকাংশেই একজন নারী তার যেই আইনগত অভিভাবক বা তার পুরুষ সঙ্গী, তার বা বাবা মার, তাদের বাবার বা ভাইয়ের ইনকামের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে তার নিজস্ব যে সঞ্চয়, সেই সঞ্চয় করাটাও খুব কঠিন। আমরা ক্রাউড ফান্ডিং সিস্টেমও ট্রাই করার চেষ্টা করেছি, কিন্তু মানুষ আসলে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই ক্রাউড ফান্ডিং এর ইস্যুটাকে খুব নোংরা ভাবে প্লেস করার চেষ্টা করেছে, আলোচনা করার চেষ্টা করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। সারা পৃথিবীতে জৌহরান হোসেন মামদানি পর্যন্ত ক্রাউড ফান্ডিং করে মেয়র ইলেকশন করে জিতে এসেছে নিউ ইয়র্কের মতো একটা শহরে, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং করলে মানুষ আমাদেরকে যা তা শেমিং করার চেষ্টা করে। তো এই যে এই প্রথাগুলি, আমাদের সামাজিক প্রতিবন্ধকতা এবং যে আর্থিক সংকট, সেটা নিরসনের যে উপায়গুলো, সেইগুলো আমাদেরকে আসলে সামনে নিয়ে আসতে হবে, এবং সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেইটার প্রসেস শুরু করতে হবে। আদারওয়াইজ আজীবন যদি সংরক্ষিত আসন এভাবে সিলেক্টিভ প্রসেসে চলতে থাকে, তাহলে নারীদের প্রপার রিপ্রেজেন্টেশন, তাদের আইন প্রণয়ন এবং বাজেট প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আদতে কোনো সুফল বয়ে আনবে না। আপনি দেখেন, যদি আপনি 15% রিপ্রেজেন্টেশন অথবা 100টা আসনে সরাসরি নারীদের নির্বাচনের যেই প্রথা, সেটা যদি চালু করতেন, কি হতো? সমাজের মানুষ তো বাধ্য হয়ে এদেরকে সেই সুযোগটা, নারীদেরকে সেই সুযোগটা দিত, নারীরা নিজেদের ভোটটা নিজেরা দিতে পারতো, নারীদেরকে তারা ভোটটা দিয়ে জিতিয়ে আনতো। এই সুযোগটা সমাজে, এই স্পেসটা ক্রিয়েট করে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের। আপনি আমি যখন কথা বলবো, রাজনীতিবিদরা তো আমাদের কথাটাকেই মানতে বাধ্য, তাই না? আপা, কিন্তু আপনি যেটা বললেন যে আপনি ঠিক আছে, আপনি এটা প্রত্যাশার জায়গা বললেন যে নারীর ক্ষমতায়নের জন্য আসলে কি করা যেতে পারতো। এটা 50 আসনের পরিবর্তে আপনি 100 আসনের দাবির কথা বলছেন, বা জুলাই সংস্কার আলোচনা এটা এসেছে।